নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, ন্যাভিগেটিং দ্য ইউএস ইন্ডিয়া ট্যারিফ ক্রাইসিস। আপনি যদি একজন রিটেল ইনভেস্টর হন, তাহলে এই গ্লোবাল ট্রেড টেনশনসের সময় আপনার ইনভেস্টমেন্ট সুরক্ষিত রাখাটা খুব জরুরি। এই ভিডিওতে আমরা এই ব্যাপারেই বিস্তারিত আলোচনা করব। আজকের আলোচনায় আমরা এই বিষয়গুলো কভার করব। প্রথমেই আমরা দেখব এই ক্রাইসিসের পেছনের কারণ কি এবং এই ট্যারিফসগুলো কিভাবে কাজ করে। এরপর আমরা দেখব এর ইকোনমিক ইম্প্যাক্ট কি হতে পারে, মানে জিডিপি, রুপি এবং ইনফ্লেশনের উপর এর কি প্রভাব পড়বে। আমরা বিভিন্ন সেক্টরকে অ্যানালাইজ করব, দেখব কোন ইন্ডাস্ট্রিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং কোনগুলো সুরক্ষিত। এরপর আমরা নির্দিষ্ট কিছু কোম্পানির এক্সপোজার নিয়ে আলোচনা করব, জানব কোন বিজনেসগুলো বেশি রিস্কে আছে। আমরা ইতিহাস থেকেও শিখব, দেখব অতীতের ট্রেড ওয়ার্স আমাদের কি শিক্ষা দেয়। সবশেষে আমরা রিটেল ইনভেস্টরসদের জন্য একটি প্র্যাকটিক্যাল অ্যাকশন প্ল্যান নিয়েও আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক ক্রাইসিসের ব্যাকগ্রাউন্ড দিয়ে। এই ইউএস ইন্ডিয়া ট্যারিফ ক্রাইসিসের মূল কারণটা কি? এর প্রধান কারণ হল পশ্চিমী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারতের রাশিয়ার থেকে তেল কেনার সিদ্ধান্ত। ইন্ডিয়া তার নিজের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টস রক্ষা করার জন্য সস্তায় রাশিয়ান তেল কেনা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে ভারতের প্রায় ৩১,০০০ কোটি টাকা, মানে 3.8 বিলিয়ন ইউএস ডলার্স বেঁচে গেছে FY 2025-এ, কিন্তু এটা ইউএসের ফরেন পলিসির বিরুদ্ধে গেছে। আপনারা এই চার্টে দেখতে পাচ্ছেন 2022 সালের আগে ভারতের মোট তেল আমদানির 2%-এরও কম রাশিয়া থেকে আসত, কিন্তু 2025-এর মধ্যে সেটা বেড়ে 35 থেকে 40% হয়ে গেছে, যার ফলে রাশিয়া ভারতের সবচেয়ে বড় অয়েল সাপ্লায়ার হয়ে উঠেছে। এই পরিস্থিতিটাকে আমরা একটা অয়েল ট্রায়াঙ্গেল হিসেবে ভাবতে পারি। একদিকে আছে রাশিয়া, যার লক্ষ্য হলো তেল বিক্রি করা। আরেকদিকে আছে ভারতের ইকোনমিক নিডস, তাদের সস্তায় তেলের সাপ্লাই দরকার। আর তৃতীয় দিকে আছে ইউএসের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টস এবং তাদের স্যাংশনসের চাপ। এই তিনটে শক্তির মাঝে একটা ডিপ্লোম্যাটিক কম্প্রোমাইজের জায়গা তৈরি হয়েছে। এখন ভারতের সামনে একটা কঠিন সিদ্ধান্ত, হয় নন রাশিয়ান তেল কিনে বছরে অতিরিক্ত 9 থেকে 11 বিলিয়ন ডলার খরচ করা, অথবা ইউএসের ট্রেড পেনাল্টিজের ঝুঁকি নেওয়া। এবার চলুন দেখি এই 50% ট্যারিফ আসলে কিভাবে কাজ করছে। এটা দুটো ফেজে লাগু করা হচ্ছে। ফেজ 1 শুরু হয়েছে অগস্ট 7 থেকে, যেখানে নির্দিষ্ট কিছু ভারতীয় পণ্যের উপর 25% ট্যারিফ চাপানো হয়েছে। ফেজ 2 শুরু হবে অগস্ট 27 থেকে, যেখানে আরও অতিরিক্ত 25% ট্যারিফ যোগ করা হবে, ফলে মোট ট্যারিফ দাঁড়াবে 50%। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নতুন ট্যারিফগুলো আগের থেকে থাকা ডিউটিজের ওপরে যোগ হবে। যেমন শিরিম্প এক্সপোর্টসের ক্ষেত্রে মোট এফেক্টিভ রেট গিয়ে দাঁড়াবে 58.26%। একটা জিনিস বোঝা খুব দরকার, এই ট্যারিফটা কিন্তু সবকিছুর উপর লাগানো হয়নি। এটাকে কার্পেট বম্বিং না বলে সার্জিক্যাল স্ট্রাইক বলা যেতে পারে। ইউএস খুব ভেবেচিন্তে কিছু নির্দিষ্ট লেবার ইন্টেন্সিভ সেক্টরকে টার্গেট করেছে রাজনৈতিক চাপ সৃষ্টি করার জন্য। এর মধ্যে আছে টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল, জেমস অ্যান্ড জুয়েলারি, লেদার প্রোডাক্টস, সি ফুড, বিশেষ করে শ্রিম্প, স্পেশালিটি কেমিক্যালস আর কিছু অটো কম্পোনেন্টস। অন্যদিকে ইউএস তাদের নিজেদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টসের কথা মাথায় রেখে কিছু সেক্টরকে ছাড় দিয়েছে, যেমন ফার্মাসিউটিক্যালস অ্যান্ড এপিআইস, ইলেকট্রনিক্স অ্যান্ড সেমিকন্ডাক্টরস, আইটি সার্ভিসেস আর এনার্জি প্রোডাক্টস। এই ছবিটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ইউএস হল ভারতের সবচেয়ে বড় এক্সপোর্ট মার্কেট। আপনারা দেখতে পাচ্ছেন ভারত থেকে ইউএসএ যে জিনিসপত্র যায় সেগুলোকে এখন দুটো ভাগে ভাগ করা হয়েছে। একদিকে আছে টেক্সটাইলস, কেমিক্যালস, মেশিনারি, জেমস অ্যান্ড জুয়েলারির মতো জিনিস, যেগুলোর উপর ট্যারিফ লাগানো হয়েছে। আর অন্যদিকে আছে ফার্মাসিউটিক্যালস, যা স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট হওয়ার কারণে এক্সেম্পট রাখা হয়েছে। এবার চলুন দেখি ট্যারিফ ক্রাইসিসের ফলে ভারতের অর্থনীতির ওপর কী ধরনের প্রভাব পড়তে পারে। জিডিপি গ্রোথ, বিশেষজ্ঞরা মনে করছেন ভারতের জিডিপি গ্রোথ 0.4 থেকে 0.8% পর্যন্ত কমতে পারে। আমাদের বেসলাইন ফোরকাস্ট ছিল 6.5 থেকে 6.8%, সেখান থেকে কমে এটা 6%-এর নিচেও যেতে পারে।
ইনফ্লেশন, কারেন্সি ডেপ্রিসিয়েশন এবং সাপ্লাই ডিসরাপশনের কারণে ইনফ্লেশন 1.0 থেকে 1.5% পর্যন্ত বাড়তে পারে। এর ফলে আরবিআইয়ের উপর ইন্টারেস্ট রেটস বাড়ানোর চাপও তৈরি হতে পারে। কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, এক্সপোর্ট থেকে আয় কমা এবং তেলের বিল বাড়ার আশঙ্কায় আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, যা জিডিপির 1.5% ছিল, সেটা বেড়ে 2.5 থেকে 3.0% পর্যন্ত হতে পারে। তবে মনে রাখতে হবে, এই ধাক্কাটা বেশ বড় হলেও এটা ক্যাটাস্ট্রফিক নয়। এই পরিস্থিতিতে আমাদের টাকার উপর বেশ চাপ সৃষ্টি হবে। এর কারণগুলো হলো: 1. ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স বা এফআইআইস ঝুঁকি কমানোর জন্য বাজার থেকে টাকা তুলে নেবে, যাকে বলে এফআইআই আউটফ্লোজ। 2. ট্যারিফের ফলে এক্সপোর্ট থেকে আয় কমবে। 3. কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বাড়বে। আর 4. বাজারের সার্বিক সেন্টিমেন্ট এবং স্পেকুলেটিভ প্রেশার তো আছেই। তবে এর একটা সিলভার লাইনিং বা ভালো দিকও আছে। টাকার দাম কমলে আইটি এবং ফার্মার মতো এক্সেম্পট থাকা এক্সপোর্টারদের লাভ হবে, কারণ তাদের ডলার আর্নিংস টাকায় কনভার্ট করলে আগের থেকে বেশি টাকা পাওয়া যাবে। এটা বাজারের একটা অংশের জন্য ন্যাচারাল হেজ হিসাবে কাজ করবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে টাকার দাম কমাটা একটা ডাবল এজড সোয়ার্ডের মতো। একদিকে যেমন আমদানির খরচ বাড়িয়ে এবং এফআইআই আউটফ্লো বাড়িয়ে অর্থনীতির ক্ষতি করছে, তেমনি অন্যদিকে আইটি এবং ফার্মার মতো রপ্তানিকারকদের জন্য সুযোগও তৈরি করছে। পরবর্তী সেকশনে আমরা দেখব কোন কোন সেক্টর এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আর কোনগুলো ইনসুলেটেড বা সুরক্ষিত। এই ট্যারিফ সংকটের ফলে আমাদের অর্থনীতিতে একটা সেক্টরাল ব্যাটল গ্রাউন্ড তৈরি হয়েছে, যেখানে পরিষ্কারভাবে কিছু বিজয়ী এবং কিছু পরাজিত সেক্টর থাকবে। আমরা সেক্টরগুলোকে 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমত, ফ্রন্টলাইন ক্যাজুয়ালিটিস। এই সেক্টরগুলো ট্যারিফের দ্বারা সরাসরি ক্ষতিগ্রস্ত, যার ফলে তাদের ইউএস বিজনেস প্রায় বন্ধের মুখে। এর মধ্যে রয়েছে টেক্সটাইলস, জেমস অ্যান্ড জুয়েলারি এবং সি ফুড। দ্বিতীয়ত, ডোমেস্টিক ফর্ট্রেস। এই সেক্টরগুলো ভারতের বিশাল ডোমেস্টিক মার্কেটের ওপর নির্ভরশীল হওয়ায় সুরক্ষিত। এর মধ্যে আছে এফএমসিজি, ইনফ্রাস্ট্রাকচার, ব্যাংকিং এবং টেলিকম। তৃতীয়ত, এক্সেম্পটেড পাওয়ার হাউসেস। এই সেক্টরগুলো ইউএসের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং ট্যারিফ থেকে ছাড় পেয়েছে। এর মধ্যে প্রধান হল আইটি সার্ভিসেস, ফার্মাসিউটিক্যালস এবং ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং। এবার ফ্রন্টলাইন ক্যাজুয়ালিটিস নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল। ইউএসএ বছরে প্রায় $11 বিলিয়ন রপ্তানি এখন ঝুঁকির মুখে। এই সেক্টরের মার্জিন খুব পাতলা হয়, তাই 50% ট্যারিফ সহ্য করা প্রায় অসম্ভব। ইতিমধ্যেই কিছু টেক্সটাইল এক্সপোর্টার ট্যারিফের আশঙ্কায় ইউএসের প্রোডাকশন অর্ডার বন্ধ করে দিচ্ছে। জেমস অ্যান্ড জুয়েলারি। ইউএসএ $10 বিলিয়ন রপ্তানি সংকটে, বিশেষ করে ছোট ব্যবসায়ীরা খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হবে। সি ফুড। ভারতীয় চিংড়ি রপ্তানিকারকদের প্রায় 24,000 কোটি টাকার রেভিনিউ লস হতে পারে, কারণ ইফেক্টিভ ট্যারিফ 58% বেশি হয়ে যাচ্ছে। এর ফলে ইকুয়েডরের মতো প্রতিযোগীরা বড় সুবিধা পাবে। এবার আসা যাক সেই সেক্টরগুলোতে যারা এই ঝড়ের মধ্যেও সুরক্ষিত। আমাদের ডোমেস্টিক ফোর্ট্রেস। এফএমসিজি। এটি ভারতের অর্থনীতির 4র্থ বৃহত্তম সেক্টর এবং মূলত ডোমেস্টিক কনজাম্পশনের উপর নির্ভরশীল, যা আমাদের জিডিপির 60%। ইনফ্রাস্ট্রাকচার। এই সেক্টরটি সরাসরি সরকারের 10 লক্ষ কোটি টাকার ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রোগ্রামের সাথে যুক্ত। ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইনের লক্ষ্য হল $1.34 ট্রিলিয়ন বিনিয়োগ করা। ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়ালস। এই সেক্টরটি হলো ডোমেস্টিক ইকোনমির প্রতিচ্ছবি এবং স্থানীয় ক্রেডিট গ্রোথের ওপর নির্ভরশীল। ইউএস ট্রেড ডিসপিউটের সাথে এদের সরাসরি কোনো সম্পর্ক নেই। এখন কথা বলবো সেই এক্সেম্পটেড পাওয়ার হাউসেস নিয়ে, যারা এই সংকটেও লাভবান হতে পারে। ফার্মাসিউটিক্যালস। ইউএস হলো ভারতের ফার্মা রপ্তানির সবচেয়ে বড় বাজার, যা মোট রপ্তানির 31%, এবং আমেরিকা তাদের প্রয়োজনীয় জেনেরিক ড্রাগের 40%-এর বেশি ভারত থেকে আমদানি করে। তাই ইউএস তাদের স্বাস্থ্য ব্যবস্থার স্বার্থে এই সেক্টরকে ছাড় দিয়েছে। আইটি অ্যান্ড ইলেকট্রনিক্স। ভারতের বড় বড় আইটি কোম্পানিগুলোর 50 থেকে 60% রেভিনিউ আসে নর্থ আমেরিকা থেকে। ইউএস ভারতকে তাদের চাইনা +1 কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে। এই দুটো সেক্টরই উইকার রুপি বা টাকার দাম কমার ফলে লাভবান হবে। এই স্লাইডে আপনারা একটা সেক্টরাল রেজিলিয়েন্স ম্যাপ দেখতে পাচ্ছেন। এই স্কোরটি মূলত 3টি বিষয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে: ইউএস এক্সপোর্টের উপর নির্ভরশীলতা, ট্যারিফের প্রভাব এবং ডোমেস্টিক মার্কেটের শক্তি। আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে আইটি সার্ভিসেস 9.5 এবং ফার্মাসিউটিক্যালস 9 সবচেয়ে বেশি রেজিলিয়েন্ট বা স্থিতিশীল।
অন্যদিকে জেমস অ্যান্ড জুয়েলারি 2 এবং টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল 1.5 সবচেয়ে কম রেজিলিয়েন্ট, মানে এদের ঝুঁকি সবথেকে বেশি। ডোমেস্টিক সেক্টরস যেমন ব্যাংকিং 8.5 এবং এফএমসিজি 8 বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। এখন আমরা কিছু নির্দিষ্ট কোম্পানি নিয়ে কথা বলবো যাদের রিস্ক সবচেয়ে বেশি। টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল সেক্টরে আরভিন্দ লিমিটেড এবং ওয়েলস্পান ইন্ডিয়ার মতো কোম্পানিগুলো, যাদের ইউএস মার্কেটে বড় প্রেজেন্স আছে, তারা সরাসরি মার্জিন প্রেশারের মুখে পড়বে। অটো অ্যান্সিলিয়ারি সেক্টরে ভারত ফোর্জ এবং মাদারসন গ্রুপের মতো কোম্পানিগুলো গ্লোবাল অটো সাপ্লাই চেইনসের সাথে যুক্ত থাকায় খুব ভালনারেবল। ভারত ফোর্জের ম্যানেজমেন্ট তো সরাসরি বলেছে যে US tariffs are likely to cause supply chain disruptions and impact performance in the near future. এর থেকে বোঝা যাচ্ছে পরিস্থিতি কতটা গুরুতর। অনেক এক্সপোর্টার্স ইতিমধ্যে ইউএসের জন্য প্রোডাকশন থামিয়ে দিচ্ছে এবং বিকল্প বাজার খুঁজছে। এবার দেখব সেই সব কোম্পানিদের যারা ইউএসএ ব্যবসা করা সত্ত্বেও সুরক্ষিত। আইটি সার্ভিসেস জায়ান্টস যেমন টিসিএস, যাদের 52.5% রেভিনিউ আসে নর্থ আমেরিকা থেকে, ইনফোসিসের 58.9% এবং উইপ্রোর প্রায় 59%। এই কোম্পানিগুলোর ইউএস এক্সপোজার অনেক বেশি, কিন্তু স্ট্র্যাটেজিক এক্সামশনস এবং উইকার রুপির সুবিধা পাওয়ার কারণে এরা সুরক্ষিত। এরপর আসি ডোমেস্টিক চ্যাম্পিয়ন্সদের কথায়, যাদের ইউএস এক্সপোজার প্রায় নেই বললেই চলে। এফএমসিজি সেক্টরে হিন্দুস্তান ইউনিলিভার এবং ব্রিটানিয়ার মতো কোম্পানিগুলো পুরোপুরি ভারতের ডোমেস্টিক কনজাম্পশনের উপর নির্ভরশীল। আরেকটি দারুণ উদাহরণ হলো পেজ ইন্ডাস্ট্রিজ, যারা জকি ব্র্যান্ডের অ্যাপারেল বানায়। অ্যাপারেল সেক্টরে থাকা সত্ত্বেও এদের 99.7% বিক্রি ভারত থেকেই হয়। এবং অবশ্যই লার্সেন অ্যান্ড ট্রুবো, যারা ভারতের ডোমেস্টিক ইনফ্রাস্ট্রাকচার বুমের প্রধান সুবিধাভোগী। এই কোম্পানিগুলো এই সংকটের সময় সেফ হেভেন হতে পারে। এই টেবিলটা দেখলে বিষয়টা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এখানে আমরা বিভিন্ন কোম্পানির ইউএস রেভিনিউ শতাংশ এবং তাদের ট্যারিফ স্ট্যাটাস দেখতে পাচ্ছি। দেখুন, ইনফোসিসের ইউএস রেভিনিউ এক্সপোজার 58.9%, যা অনেক বেশি, কিন্তু তাদের ট্যারিফ স্ট্যাটাস হলো এক্সেম্পট বা ছাড়। অন্যদিকে ভারত ফোর্জের এক্সপোজারও হাই, কিন্তু তাদের স্ট্যাটাস হলো ইম্প্যাক্টেড বা ক্ষতিগ্রস্ত। সুতরাং মূল কথাটা হলো, হায়ার ইউএস এক্সপোজার শুধুমাত্র তখনই চিন্তার কারণ যখন কোম্পানিটি একটি ট্যারিফ ইম্প্যাক্টেড সেক্টরে থাকে। বর্তমান পরিস্থিতি বোঝার জন্য ইতিহাস থেকে শিক্ষা নেওয়াটা খুব জরুরি। চলুন ইউএস চায়না ট্রেড ওয়ারের দিকে একবার তাকানো যাক। মার্কেট রিঅ্যাকশনস। যখনই ট্যারিফ ঘোষণা করা হতো, বাজারের তীব্র পতন দেখা যেত। আবার যখনই ডি-এসকেলেশন বা আলোচনার খবর আসতো, বাজার ততটাই তীব্রভাবে ওপরে উঠত। অবশেষে বাজারে এই কনফ্লিক্টটাকে প্রাইস ইন করে নিয়েছিল। ট্রেড ডাইভার্জন এফেক্টস। ট্রেড ওয়ারের ফলে শুধু লোকসানই হয় না, নতুন বিজয়ীন্য তৈরি হয়। যেমন ইউএস চায়না ট্রেড ওয়ারের সময় ভিয়েতনাম এবং মেক্সিকো চায়নার মার্কেট শেয়ার দখল করে নিয়েছিল। ভিয়েতনামের ইউএস ইলেকট্রনিক্স ইম্পোর্টের শেয়ার 2018 থেকে 2022 সালের মধ্যে 4.6% থেকে বেড়ে 15.5% হয়েছিল। আমরা যদি ভারতের অতীতের সংকটগুলোর দিকে তাকাই, তাহলে দেখব যে বাজার কিভাবে প্রতিক্রিয়া জানায় তা নির্ভর করে সংকটটা কী ধরনের এবং এটা কতদিন চলবে বলে মনে করা হচ্ছে তার ওপর। প্রত্যেকটা সংকটের চরিত্র আলাদা হয়, আর তাই বাজারের প্রতিক্রিয়াও ভিন্ন হয়। এই চার্টটা দেখলে আমরা একটা ইন্টারেস্টিং প্যাটার্ন দেখতে পাই। জিওপলিটিক্যাল ক্রাইসিস বা ভূরাজনৈতিক সংকট, যেমন যুদ্ধ বা এই ধরনের পরিস্থিতি, এগুলোর কারণে বাজারে তীব্র পতন হয়, কিন্তু সেটা সাধারণত অল্প সময়ের জন্য থাকে এবং রিকভারিও দ্রুত হয়। অন্যদিকে ইকোনমিক ক্রাইসিস বা অর্থনৈতিক সংকট, যেমন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এর ফলে বাজারে গভীর এবং দীর্ঘমেয়াদী পতন দেখা যায়। বর্তমান এই ট্যারিফ পরিস্থিতিটা একটা হাইব্রিড বা মিশ্র প্রকৃতির। এর শুরুটা একটা জিওপলিটিক্যাল ট্রিগার দিয়ে হলেও এর বাস্তব ইকোনমিক ইম্প্যাক্ট বা অর্থনৈতিক প্রভাব রয়েছে। এবার চলুন বাজারের সাইকোলজি নিয়ে কথা বলি। আর এখানে একটা বিরাট পরিবর্তন এসেছে। ভারতীয় বাজারে একটা ফান্ডামেন্টাল স্ট্রাকচারাল শিফট হয়েছে, যাকে আমরা দ্য গ্রেট রিব্যালেন্সিং বলতে পারি। আগে এফআইআইস বা বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাই বাজারের গতিপথ ঠিক করত, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। 2022 সালে এফআইআইস বাজার থেকে
$33 বিলিয়ন তুলে নিয়েছিল, কিন্তু আমাদের ডিআইআইস বা দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা 2.76 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করে বাজারকে পতন থেকে বাঁচিয়েছিল। এই বছরের শুরুতেও একই জিনিস দেখা গেছে। এফআইআইসের 1.5 লক্ষ কোটি টাকার আউটফ্লোকে ডিআইআইসের বাইং দিয়ে সামলানো হয়েছে। এই ট্যারিফ ঘোষণার পরই $4 বিলিয়ন এফআইআইস আউটফ্লোজ হয়েছে, কিন্তু এখন ইতিহাসে প্রথমবার এনএসই লিস্টেড কোম্পানিগুলোতে ডিআইআইসের মালিকানা এফআইআইসের থেকে বেশি। তাহলে ডিআইআইস কিভাবে বাজারের এই নতুন শক অ্যাবজর্বার বা রক্ষাকবচ হয়ে উঠল? এর মূল কারণ হল সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানস বা এসআইপিসের এক্সপ্লোসিভ গ্রোথ। প্রতি মাসে এখন প্রায় 25,000 কোটি টাকারও বেশি স্টেডি ফ্লো আসছে এসআইপির মাধ্যমে। এটা বাজারের জন্য একটা ডোমেস্টিক পুট অপশন তৈরি করেছে। এর মানে হলো, যখন এফআইআইস বিক্রি করে বাজারের ভ্যালুয়েশন কমিয়ে দেয়, তখন ডিআইআইসদের কাছে কেনার মতো লিকুইডিটি বা টাকা থাকে, যা বাজারের জন্য একটা ফ্লোর বা ভিত্তি তৈরি করে। বাজারের এই রকম উত্তাল পরিস্থিতিতে রিটেল ইনভেস্টার্স বা খুচরো বিনিয়োগকারীরা প্রায়শই কিছু মানসিক ফাঁদে বা বিহেভিয়ারাল ট্র্যাপসে পড়ে যান। ফ্লাইট টু সেফটি, এটা হলো একটা সহজাত প্রবৃত্তি যেখানে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে সোনা বা অন্য সেফ সম্পত্তিতে টাকা সরিয়ে নেয়। এর ফলে প্রায়শই সবচেয়ে খারাপ সময় মানে ম্যাক্সিমাম পেসিমিজমে বিক্রি করে লোকসান নিশ্চিত করা হয়, এবং যখন বাজার ঘুরে দাঁড়ায় তখন সেই সুযোগটা হাতছাড়া হয়ে যায়। হার্ডিং, নিজের বিশ্লেষণ না করে ভিড়কে অনুসরণ করা। খবরে এফআইআইস আউটফ্লোজ দেখে বিক্রি করার জন্য চাপ অনুভব করা, এটা না বুঝে যে তাদের বিনিয়োগের কারণ এবং সময়কাল আমাদের থেকে আলাদা। রিসেন্সি বায়াস, সাম্প্রতিক ঘটনাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া। ক্রমাগত খারাপ খবরের ওপর মনোযোগ দিয়ে ভারতের লং টার্ম স্ট্রাকচারাল গ্রোথ স্টোরির কথা ভুলে যাওয়া। আমাদের এটা বোঝা দরকার যে এফআইআইস এবং ডিআইআইস অর্থাৎ স্মার্ট মানির আচরণ কেন আলাদা হয়। এফআইআই বিহেভিয়ার, এদের একটা গ্লোবাল ম্যান্ডেট থাকে, তাই তাদের বিভিন্ন বাজারের রিস্ক ম্যানেজমেন্ট করতে হয়। তাদের শর্ট টার্ম পারফরম্যান্স ম্যাট্রিক্সের উপর জোর দিতে হয়, এবং কারেন্সি রিস্ক তাদের জন্য একটা বড় চিন্তার বিষয়। তাই তাদের বিক্রি প্রায়শই সিস্টেম্যাটিক হয়, কোনো নির্দিষ্ট স্টকের খারাপ পারফরম্যান্সের জন্য নয়। ডিআইআই অ্যাপ্রোচ, এদের ম্যান্ডেট সম্পূর্ণ ইন্ডিয়া ফোকাসড এবং এদের দৃষ্টিভঙ্গি লং টার্ম হয়। তারা শর্ট টার্ম ভলাটিলিটি নিয়ে বেশি চিন্তিত নয় এবং তাদের কোনো কারেন্সি রিস্কও নেই। এর ফলে এফআইআইদের বিক্রির কারণে যখন ভ্যালুয়েশন আকর্ষণীয় হয়ে ওঠে, তখন তারা সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারে। তাহলে এই পরিস্থিতিতে একজন রিটেল ইনভেস্টর হিসেবে আপনার অ্যাকশন প্ল্যান কী হওয়া উচিত? আমরা এটাকে 3টে টাইম হোরাইজনে ভাগ করতে পারি। শর্ট টার্ম 0 থেকে 60 দিন। এখন আপনার মূল লক্ষ্য হবে ক্যাপিটাল প্রেজারভেশন বা পুঁজি রক্ষা করা। আপনার পোর্টফোলিওকে খুঁটিয়ে দেখুন, ভালনারেবল পজিশনগুলোকে হালকা করুন এবং ক্যাশ অ্যালোকেশন বাড়িয়ে 15 থেকে 20% করুন। মিড টার্ম 3 থেকে 12 মাস। এই সময়টা হলো স্ট্র্যাটেজিক অ্যাকিউমুলেশনের। যখন বাজার পড়বে তখন রেজিলিয়েন্ট সেক্টরসের ভালো কোয়ালিটির স্টক কিনুন। এফআইআই এবং ডিআইআই ফ্লোয়ের ওপর নজর রাখুন। লং টার্ম 1 থেকে 3 বছর। এখানে আপনাকে পজিশনিং ফর রিকভারির জন্য প্রস্তুত হতে হবে। ভারতের ডোমেস্টিক গ্রোথ স্টোরির ওপর ফোকাস করুন এবং পিএলআই স্কিমের সুবিধাভোগী কোম্পানিগুলিতে বিনিয়োগ করুন। আপনার প্রথম কাজ হলো পোর্টফোলিও ট্রিয়াজ, অর্থাৎ আপনার স্টক হোল্ডিংগুলোকে সঠিকভাবে বিশ্লেষণ করা। এই 2x2 ম্যাট্রিক্সটা দেখুন। আপনার প্রতিটি স্টককে এর মধ্যে ফেলে দেখুন। হাই রিস্ক কোয়াড্রেন্ট, ট্যারিফ হিট, হাই ইউএস এক্সপোজার। যে কোম্পানিগুলো ট্যারিফ আক্রান্ত সেক্টরে আছে এবং ইউএস এক্সপোজারও বেশি, সেখান থেকে এক্সপোজার কমান। প্রোটেক্টেড এক্সপোর্টার্স, এক্সেম্পট, হাই ইউএস এক্সপোজার। ছাড় পাওয়া সেক্টরের কোম্পানি যাদের ইউএস এক্সপোজার বেশি, সেগুলোকে হোল্ড করুন বা ডিপসে কিনুন। সেফ হেভেন, ডোমেস্টিক, লো ইউএস এক্সপোজার। ডোমেস্টিক, কোর হোল্ডিংস, এদের নিয়ে চিন্তার কারণ কম, এগুলি আপনার মূল হোল্ডিং হিসেবে রাখুন। লো প্রায়োরিটি, ট্যারিফ সেন্সিটিভ, লো ইউএস এক্সপোজার, কম ইউএস এক্সপোজার থাকা কোম্পানি, এদের শুধু মনিটর করুন। আমরা আগেই বলেছি, শর্ট টার্মে আপনার ক্যাশ পজিশন বাড়িয়ে পোর্টফোলিওর 15 থেকে 20% করার কথা ভাবুন। এই ক্যাশটা দুটো খুব গুরুত্বপূর্ণ কাজ করবে। প্রথমত, ডাউনসাইড প্রোটেকশন। এটা আপনার পোর্টফোলিওকে আরও পতন থেকে রক্ষা করার জন্য একটা বাফার হিসেবে কাজ করবে। দ্বিতীয়ত, ড্রাই পাউডার।
যখন বাজার পড়বে এবং ভালো ভালো শেয়ার সস্তায় পাওয়া যাবে, তখন এই ক্যাশ আপনাকে সেই বাইং অপরচুনিটিজের সুযোগ নিতে সাহায্য করবে। পুঁজি রক্ষা করার জন্য আপনি কিছু ডিফেন্সিভ হেজিং অপশনসও ব্যবহার করতে পারেন। গোল্ড অ্যালোকেশন। সোনা একটি ঐতিহ্যবাহী সেফ হেভেন সম্পদ। জিওপলিটিক্যাল ক্রাইসিস এবং কারেন্সি ডিভ্যালুয়েশনের সময় এর দাম প্রায়শই বাড়ে। আপনি সভরেন গোল্ড বন্ডস, গোল্ড ইটিএফস বা গোল্ড মিউচুয়াল ফান্ডসের মাধ্যমে সোনায় বিনিয়োগ করতে পারেন। প্রোটেক্টিভ পুটস অ্যাডভান্সড। এটা একটা অ্যাডভান্সড স্ট্র্যাটেজি। আপনি যদি নিফটি 50-র মতো ইন্ডেক্সের ওপর পুট অপশনস কেনেন, তাহলে আপনার পোর্টফোলিওর জন্য একটা ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্য স্থাপন করতে পারবেন। তবে এর জন্য অপশনস নলেজ থাকা দরকার এবং প্রিমিয়াম কস্ট দিতে হয়। যখন বাজারের প্রাথমিক আতঙ্ক কেটে যাবে, তখন প্রতিটি পতনই ভালো কোম্পানিতে বিনিয়োগের সুযোগ তৈরি করবে। এই সময়টাকে বাইং দ্য ডিপ বলা হয়। আপনাকে 3টি নির্দিষ্ট ক্যাটাগরির ওপর ফোকাস করতে হবে। ডোমেস্টিক ফোর্ট্রেস। এই ক্যাটাগরিতে আছে এফএমসিজি, ইনফ্রাস্ট্রাকচার এবং ব্যাংকিং সেক্টরের কোম্পানিগুলো যারা ঘরোয়া বাজারের ওপর নির্ভরশীল। এক্সেম্পটেড পাওয়ার হাউসেস, আইটি সার্ভিসেস এবং ফার্মাসিউটিক্যালসের মতো কোম্পানিগুলো যারা ট্যারিফ থেকে ছাড় পেয়েছে। ডোমেস্টিক চ্যাম্পিয়ন্স। সেই সব কোম্পানি যারা ক্ষতিগ্রস্ত সেক্টরে থাকা সত্ত্বেও তাদের ইউএস এক্সপোজার প্রায় নেই, যেমন পেজ ইন্ডাস্ট্রিজ। কিন্তু আপনি বুঝবেন কি করে যে বাজার তার বটম বা সর্বনিম্ন স্তরে পৌঁছেছে? এর কিছু লক্ষণ আছে। ডিসেলারেশন ইন এফআইআই সেলিং, যখন বিদেশি বিনিয়োগকারীদের বিক্রি করার গতি কমে আসে। কনসিস্টেন্ট ডিআইআই বাইং, যখন দেশীয় প্রতিষ্ঠানগুলো লাগাতার কিনে বাজারকে সাপোর্ট দেয়। এক্সট্রিম পেসিমিজম ইন সেন্টিমেন্ট ইন্ডিকেটর্স, যখন বাজারে চরম নৈরাশ্য দেখা যায়। এটা প্রায়শই একটি কন্ট্রেরিয়ান সিগন্যাল, অর্থাৎ বাজার ঘোরার ইঙ্গিত দেয়। ভ্যালুয়েশন ম্যাট্রিক্স অ্যাট হিস্টোরিক্যাল ডিসকাউন্টস, যখন ভালো ভালো কোম্পানির পিই রেশিও তাদের ঐতিহাসিক গড়ের থেকে অনেক নিচে চলে যায়। এই ট্যারিফ সংকটের একটি পরোক্ষ কিন্তু ইতিবাচক প্রভাব পড়তে পারে, যা হল ইম্পোর্ট সাবস্টিটিউশন। আমেরিকা যদি ভারতের ওপর ট্যারিফ লাগায়, তবে ভারতও পাল্টা ব্যবস্থা নিতে পারে, যার ফলে ভারতে আমেরিকান জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এটি দেশীয় নির্মাতাদের জন্য একটি বিশাল সুযোগ তৈরি করবে, যারা আমেরিকান আমদানির বিকল্প তৈরি করতে পারে। এর ফলে যে সেক্টরগুলো লাভবান হতে পারে তার মধ্যে রয়েছে ইন্ডিয়ান এগ্রিকালচারাল ইকুইপমেন্ট মেকার্স, মেডিকেল ডিভাইস ম্যানুফ্যাকচারার্স এবং ডোমেস্টিক এভিয়েশন কম্পোনেন্ট সাপ্লায়ার্স। স্বল্পমেয়াদী অস্থিরতা যাই হোক না কেন, আমাদের ভারতের লং টার্ম ডোমেস্টিক গ্রোথ স্টোরির কথা ভুললে চলবে না। এই গল্পের 4টি প্রধান চালিকা শক্তি অটুট রয়েছে। ডেমোগ্রাফিক্স, আমাদের দেশের বিশাল যুব জনসংখ্যা যাদের আয় এবং আকাঙ্ক্ষা উভয়ই বাড়ছে। আরবানাইজেশন, গ্রাম থেকে শহরে মানুষের স্থানান্তর, যা ইনফ্রাস্ট্রাকচার এবং কনজাম্পশনের চাহিদা তৈরি করছে। ডিজিটালাইজেশন, আমাদের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার নতুন ব্যবসা এবং ফিনান্সিয়াল ইনক্লুশনকে সক্ষম করছে। ম্যানুফ্যাকচারিং, আত্মনির্ভর ভারত এবং একটি গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হওয়ার প্রচেষ্টা। ভারতের আত্মনির্ভর কৌশলের একটি মূল ভিত্তি হল প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ বা পিএলআই স্কিম। সরকার 14টি সেক্টরে 1,69,000 কোটি টাকা বরাদ্দ করেছে। এর প্রধান সুবিধাভোগী সেক্টরগুলো হল ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল ম্যানুফ্যাকচারিং, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস এবং টেলিকম ইকুইপমেন্ট। এর সাফল্য ইতিমধ্যেই দেখা যাচ্ছে, যেমন মোবাইল ফোনসের ক্ষেত্রে ভারত এখন আমদানিকারক দেশ থেকে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে, যেখানে 2 লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের প্রোডাকশন হচ্ছে। অ্যাপল, স্যামসাং এবং ফক্সকনের মতো বড় কোম্পানিরা এখানে বিনিয়োগ করেছে। সংকটের পর যে রপ্তানিকারক সংস্থাগুলো টিকে থাকবে, তারা আরও শক্তিশালী এবং বৈচিত্র্যময় হয়ে উঠবে। এদের মধ্যে দীর্ঘমেয়াদী বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে। আপনাকে 3টি জিনিস খুঁজতে হবে। মার্কেট ডাইভার্সিফিকেশন, যে কোম্পানিগুলো সফলভাবে ইউএসের বদলে ইউই, মিডল ইস্ট বা জাপানের মতো নতুন বাজারে তাদের ব্যবসা ছড়িয়ে দিতে পেরেছে। মার্জিন রেজিলিয়েন্স, যে সংস্থাগুলো অপারেশনাল এফিসিয়েন্সির মাধ্যমে বাণিজ্য চাপ সত্ত্বেও তাদের লাভজনকতা বজায় রাখতে পেরেছে। প্রোডাক্ট ইনোভেশন, যে ব্যবসাগুলো ভ্যালু চেইনের ওপরে উঠে নতুন এবং উন্নত পণ্য তৈরি করেছে, যার ফলে তাদের প্রাইসিং পাওয়ার বেড়েছে।
এই সংকটকালীন সময়ে আপনার পোর্টফোলিও অ্যালোকেশন কেমন হতে পারে তার একটা নমুনা এখানে দেওয়া হলো। আপনার ঝুঁকি নেবার ক্ষমতা এবং সময়ের উপর ভিত্তি করে এটাকে পরিবর্তন করতে পারেন। ডোমেস্টিক গ্রোথ চ্যাম্পিয়ন্স এবং এক্সাম্পটেড এক্সপোর্ট লিডার্সে একটি বড় অংশ বরাদ্দ করুন। পিএলআই বেনিফিশিয়ারিজদের উপরও নজর রাখুন এবং অবশ্যই আপনার পোর্টফোলিওতে ক্যাশ বা ডিফেন্সিভ এবং গোল্ড বা অল্টারনেটিভসের জন্য একটি অংশ রাখুন, যা আপনাকে বাজারের অস্থিরতা থেকে রক্ষা করবে। চাইনিজ ভাষায় সংকট বা ক্রাইসিস শব্দটি দুটি অক্ষর দিয়ে তৈরি। একটির অর্থ ডেঞ্জার অর্থাৎ বিপদ এবং অন্যটি অপরচুনিটি অর্থাৎ সুযোগ। দ্য ডেঞ্জার্স বা বিপদগুলো হল জিডিপি এবং টাকার উপর বাস্তব অর্থনৈতিক প্রভাব, নির্দিষ্ট সেক্টরের কোম্পানিগুলোর জন্য অস্তিত্বের সংকট এবং এফআইআই আউটফ্লোজের কারণে বাজারের অস্থিরতা। দি অপরচুনিটিজ বা সুযোগগুলো হল ভালো মানের স্টক কম দামে কেনার সুযোগ, উইকার রুপির কারণে এক্সেম্পট সেক্টরের লাভ, ইম্পোর্ট সাবস্টিটিউশনের সম্ভাবনা এবং নতুন রপ্তানি বাজার তৈরি হওয়া। এই সংকটের সবচেয়ে বড় শিক্ষা হল ভারতের বাজার কাঠামো বদলে গেছে। ওল্ড রিয়ালিটি, আগে এফআইআইস বাজারের দিক নির্ধারণ করত। নিউ ব্যালেন্স, এখন ডিআইআইস এফআইআইসদের প্রভাবকে ভারসাম্য দিচ্ছে, যা বাজারে স্থিতিশীলতা এনেছে। এসআইপি পাওয়ার, প্রতি মাসে 25,000 কোটি টাকার বেশি টাকার এসআইপি প্রবাহ একটি কাঠামোগত সাপোর্ট তৈরি করেছে। অপরচুনিটি, এর ফলে এখন এফআইআইসদের বিক্রি প্রায়শই দীর্ঘমেয়াদী পতনের কারণ না হয়ে কেনার সুযোগ তৈরি করে। পরিশেষে এই সংকট স্পষ্টতই কিছু বিজয়ী এবং কিছু পরাজিত তৈরি করেছে। লাইকলি উইনার্স, আইটি সার্ভিসেস কোম্পানি, ফার্মাসিউটিক্যাল নির্মাতারা, ডোমেস্টিক কনজিউমার ব্যবসা, ইনফ্রাস্ট্রাকচার প্লেয়ার্স এবং পিএলআই স্কিমের সুবিধাভোগীরা। লাইকলি লুজার্স, টেক্সটাইল এবং অ্যাপারেল রপ্তানিকারকরা, জেমস অ্যান্ড জুয়েলারি কোম্পানিগুলো, সিফুড রপ্তানিকারকরা এবং ইউএস কেন্দ্রিক অটো পার্টস এবং স্পেশালিটি কেমিক্যাল নির্মাতারা। বিনিয়োগে সফল হওয়ার জন্য একটা কথা মনে রাখা খুব জরুরি: টাইম ইন দ্য মার্কেট ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান টাইমিং দ্য মার্কেট। পরিসংখ্যান বলছে দীর্ঘমেয়াদে বিনিয়োগের 90% সাফল্য আসে বাজারে টিকে থাকার মাধ্যমে, সঠিক সময়ে ঢোকা বা বেরোনোর মাধ্যমে নয়। ঐতিহাসিক তথ্য অনুযায়ী ভারতীয় বাজার নন ফাইন্যান্সিয়াল সংকট থেকে সাধারণত 6 থেকে 9 মাসের মধ্যে 67% পুনরুদ্ধার করে। বড় সংকটগুলো প্রায়শই প্রি ক্রাইসিস লেভেল থেকে 15 থেকে 25% নিচে কেনার সুযোগ তৈরি করে, তাই ধৈর্য ধরে থাকাটা জরুরি। এই ট্যারিফ যুদ্ধের সময় ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্যায়নের প্রচলিত ধারণা যথেষ্ট নয়, আপনাকে নতুন দৃষ্টিকোণ থেকে ভাবতে হবে। এক্সপোর্ট মার্কেট এক্সপোজার, আপনার পোর্টফোলিওতে শুধু ইউএস এক্সপোজড কোম্পানির বদলে ডোমেস্টিক, ইউরোপীয় বা এশিয়ান মার্কেটের উপর নির্ভরশীল কোম্পানিও রাখুন। সাপ্লাই চেইন পজিশন, আপনার বিনিয়োগকে ডাইরেক্ট এক্সপোর্টার্স, ডোমেস্টিক ডিমান্ড নির্ভর কোম্পানি এবং এক্সাম্পট ক্যাটেগরির মধ্যে ভাগ করুন। কারেন্সি সেন্সিটিভিটি, এমন ব্যবসার মিশ্রণ তৈরি করুন যাদের মধ্যে কেউ উইকার রুপি থেকে লাভবান হয়, আবার কেউ ক্ষতিগ্রস্ত হয়, যাতে ভারসাম্য বজায় থাকে। এই স্বল্পমেয়াদী অস্থিরতা সত্ত্বেও ভারতের ম্যাক্রো ইকোনমিক চিত্র কিন্তু বেশ শক্তিশালী। জিডিপি গ্রোথ, ট্যারিফের প্রভাব সত্ত্বেও ভারত বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতি হিসেবে রয়ে গেছে, যার বৃদ্ধি 6%-এরও বেশি। ইকোনমি সাইজ, ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি, $3.5 ট্রিলিয়ন দিকে এগিয়ে চলেছে। ফরেক্স রিজার্ভস, আমাদের 600 বিলিয়নেরও বেশি বৈদেশিক মুদ্রা ভাণ্ডার রয়েছে, যা কারেন্সি শকের বিরুদ্ধে একটি শক্তিশালী সুরক্ষা প্রদান করে। এই বাজারে আপনার সবচেয়ে বড় সুবিধা কোনো টিপস বা কৌশল নয়, আপনার আচরণগত শৃঙ্খলা বা বিহেভিয়ারাল ডিসিপ্লিন। সাধারণ খুচরো বিনিয়োগকারীরা যে ভুলগুলো করে, চরম অনিশ্চয়তার মধ্যে প্যানিক সেলিং, খবরের শিরোনাম দেখে ওভার ট্রেডিং এবং প্রেক্ষাপট না বুঝে এফআইআইদের অনুসরণ করা। আপনার সুবিধা হলো আপনার একটি লং টাইম হোরাইজন আছে, আপনাকে ত্রৈমাসিক ফলাফলের চাপ নিতে হয় না এবং আপনি বাজারের পতনের সময় ধীরে ধীরে কেনার বা অ্যাভারেজ ডাউন করার সুযোগ নিতে পারেন। আলোচনা শেষ করার আগে এখানে কিছু গুরুত্বপূর্ণ রিসোর্স দেওয়া হলো যা আপনাকে এই সময় নজর রাখতে সাহায্য করবে। এফআইআই এবং ডিআইআই ফ্লো ডেটা, প্রতিদিন এনএসডিএল ও এক্সচেঞ্জের ওয়েবসাইটগুলিতে এই ডেটা দেখুন, বিশেষ করে এফআইআই আউটফ্লোজ কমার দিকে নজর রাখুন।
ডিপ্লোম্যাটিক ডেভেলপমেন্টস, ইউএস এবং ভারতের মধ্যে আলোচনার যে কোনো খবর বাজারে একটি বড় রিলিফ র্যালি আনতে পারে। কোম্পানি ম্যানেজমেন্ট কমেন্ট্রি, কোম্পানিগুলো কিভাবে ট্যারিফের সাথে মানিয়ে নিচ্ছে তা জানতে তাদের কোয়ার্টারলি আর্নিংস কল শুনুন। টেকনিক্যাল মার্কেট সিগন্যালস, বাজারের বটমিং প্রসেস বোঝার জন্য মার্কেট ব্রেথ এবং ভলিউম প্যাটার্নের মতো টেকনিক্যাল সংকেতগুলোর উপর নজর রাখুন। আমরা এতক্ষণ যা আলোচনা করলাম তাকে একটি টাইম বেসড স্ট্র্যাটেজি হিসেবে সংক্ষেপে দেখে নেওয়া যাক। আপনার প্রতিক্রিয়া সংকটের পর্যায়ের ওপর নির্ভর করবে। ইমিডিয়েট রেসপন্স বা তাৎক্ষণিক প্রতিক্রিয়া থেকে শুরু করে আর্লি ক্রাইসিস, মিড ক্রাইসিস, লেট ক্রাইসিস এবং অবশেষে রিকভারি ফেজ পর্যন্ত প্রতিটি পর্যায়ে আপনার কৌশল ভিন্ন হবে। কোনো স্টকে বিনিয়োগ করার বা ধরে রাখার সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি এই সহজ ফ্লো চার্টটি ব্যবহার করতে পারেন। নিজেকে 4টি প্রশ্ন করুন। ট্যারিফ টার্গেটেড, আপনার স্টকটি কি ট্যারিফ আক্রান্ত সেক্টরে আছে? ইউএস এক্সপোর্ট এক্সপোজার, এর কি মার্কিন যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য রপ্তানি আছে? ডাউন গ্রেটার দ্যান 20%, এটি কি সংকটের আগের স্তর থেকে 20%-এর বেশি পড়েছে? স্ট্রং ফান্ডামেন্টালস এবং ডাইভার্সিফিকেশনের সম্ভাবনা, এর কি স্ট্রং ফান্ডামেন্টালস এবং ডাইভার্সিফিকেশনের সম্ভাবনা আছে? এই প্রশ্নগুলির উত্তর আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আপনার সুবিধার জন্য এখানে একটি অ্যাকশন চেকলিস্ট দেওয়া হলো। ইমিডিয়েট স্টেপস, নেক্সট 7 ডেজ। আপনার পোর্টফোলিওতে ইউএস এক্সপোর্ট এক্সপোজার পর্যালোচনা করুন। সবচেয়ে রিস্কি পজিশনগুলো চিহ্নিত করুন। একটি স্ট্র্যাটেজিক ক্যাশ অ্যালোকেশন প্ল্যান তৈরি করুন। ডিপসে কেনার জন্য ভালো স্টকের একটি ওয়াচ লিস্ট তৈরি করুন। নেক্সট 30 ডেজ, এফআইআই ডিআইআই ফ্লো ডেটা মনিটর করুন। কূটনৈতিক ঘটনাবলীর ওপর নজর রাখুন। কম দামে ভালো শেয়ার কেনা শুরু করুন। পিএলআই স্কিমের সুবিধাভোগীদের নিয়ে গবেষণা করুন। আজকের আলোচনা থেকে 4টি মূল বার্তা মনে রাখবেন। বি স্ট্র্যাটেজিক, নট ইমোশনাল। খবরের শিরোনাম দেখে প্রতিক্রিয়া না দেখিয়ে একটি পরিষ্কার কাঠামো নিয়ে এই সংকট মোকাবিলা করুন। আন্ডারস্ট্যান্ড দ্য নিউ মার্কেট স্ট্রাকচার, ডিআইআইদের শক্তি বাজারে এমন এক স্থিতিশীলতা এনেছে যা আগের সংকটগুলিতে ছিল না। লুক বিয়ন্ড দ্য ক্রাইসিস, স্বল্পমেয়াদী অস্থিরতা সত্ত্বেও ভারতের দীর্ঘমেয়াদী বৃদ্ধির গল্প অটুট রয়েছে। ভলেটিলিটি ক্রিয়েটস অপরচুনিটি, ধৈর্যশীল বিনিয়োগকারীরা এই অস্থিরতাকে কাজে লাগিয়ে আকর্ষণীয় মূল্যে ভালো কোম্পানিতে পজিশন তৈরি করতে পারে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করি এই আলোচনাটি আপনাদের এই ট্যারিফ সংকট মোকাবিলায় সাহায্য করবে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আপনারা আমাদের ওয়েবসাইট www.welearninvesting.com ভিজিট করতে পারেন। ধন্যবাদ।